أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন ধরে নিজের আপনজন বন্ধু সবাই আমাকে রিকোয়েস্ট করছে আমার জীবনের ঘাত প্রতিঘাত, জীবনের সেই ছোটবেলা থেকে কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছি তার একটা বর্ণনা সবাই শুনতে চায়। সেই উদ্দেশ্যেই আজকে এই ভিডিও করা। আলহামদুলিল্লাহ, অনেক দিনই এই ভিডিওটা করার চিন্তা ভাবনা করছি। এই করি বলে হয় না, খারাপও লাগে। কষ্টের কথা মানুষকে জানাবো। আমি ছোটবেলায় কিভাবে দুর্ভোগে ছিলাম, কষ্টে ছিলাম, সেগুলো মানুষকে শোনাবো। এটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলাম। তা আজকে সমস্ত দ্বিধা ছেড়ে চিন্তা করলাম করেই ফেলি, তাই আজ বসা। আসলে ছোটবেলার কথা যখন থেকে মনে আছে তখন থেকেই আসলে শুরু করা। আসলে আমার জীবনের যত ঘটনা, সেটা ওই যেহেতু 64-65 সনে, 1964-65 সনে জন্ম, তো স্বাধীনতার মানে আমাদের যে মুক্তিযুদ্ধ হলো, এই মুক্তিযুদ্ধের আগের কোনো ঘটনা আমার স্মৃতিতে নাই। ওই শুধু যে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হলো, সেখানে কিছু ব্যতিক্রমী ঘটনা শুরু হলো। তো তাই তখন থেকেই আমার স্মৃতি তখন থেকেই শুরু হয়। আর যে বিষয়গুলো কষ্টদায়ক হয়, আনন্দদায়ক হয়, সেগুলোই মনে থাকে বেশি। তো ওই সময়ের কিছু ঘটনার থেকেই আমার স্মরণ পড়ে। এর আগের কিছু আমার মনে নাই। যে সময় স্বাধীনতা যুদ্ধ, হ্যাঁ, আগ মুহূর্তের একটা কথা আছে যে ওই আমার মামারা আমাদের বাড়িতে এসে ওই যুদ্ধের আগে আগে, মানে মামারা আসলে তো একটু আনন্দ হয়, তো কয়েক মামাই ওই সময় আমাদের বাড়িতে আসছে। তো ওই স্বাধীন করতে হবে, হ্যাঁ, এই কথাগুলো খুব আনন্দের সঙ্গে বলতো, এটা মনে আছে। তারপরে 1971 সালে যে যুদ্ধ শুরু হয়ে গেল, এতটুকু মনে আছে যে আমি তখন ক্লাস 3-তে পড়তাম। তো এখন ওই আমাদের বাড়ি তো মেন রাস্তা থেকে 5-6 কিলোমিটার ভিতরে, একেবারে পাড়াগা, কাঁচা রাস্তা, প্রচণ্ড কাদা রাস্তায়, মানে আমাদের এলাকা থেকে একটা বাজারে ওঠা বা বাস বা গাড়িতে যাওয়ার যে রাস্তা, সেখানে যেতে 6 কিলোমিটার প্রায় হেঁটে যাওয়া লাগতো। তাছাড়া দ্বিতীয় কোনো যানবাহন ছিল না। তখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলোর প্রচলন ছিল, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এগুলো ব্যবহার হতো না। যখন মহিলারা এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতো, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার হতো। ভ্যান, রিক্সা, অটোরিক্সা, এগুলো চিন্তাও ছিল না সে সময়। শহরে হয়তো ছিল, রিক্সা ছিল, ভ্যান ছিল বলে মনে হয় না। তো ওই আমাদের বাড়িতে যেহেতু অচপাড়া গ্রামে ছিল, এখন এই জন্যে ওই শহর মানে যে যে বাজারটা ছিল, ওই এলাকা থেকে বহুত লোক আমাদের এলাকায় ওই চলে আসতো, মানে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে, এবং সম্ভবত রাজাকারও ছিল, তাদের ভয়ে আমাদের গ্রামের দিকে সব। আর আমাদের বাড়িটা ছিল একটা ফাঁকা জায়গা, যেখানে আমাদের বাড়ি সহ একসঙ্গে প্রায় 15 বিঘা জায়গা, সব বাড়ি সংলগ্ন। মাঠের কোনো জমি আমাদের ছিল না, এইসব বাড়ির সংলগ্ন এক প্লটে প্রায় 15 বিঘা মতো জায়গা। তা অনেক খালি জায়গা ছিল। আর তখন তো চাষবাস বলতে তেমন কিছু হতো না, সিজনাল কিছু চাষ হতো।
আহ, এই জন্যই ওই গাছগাছালি ফাঁকা জায়গায় এরকম থাকে। তা লোকজন এখানে এসে শ শ লোক আসে এখানে বিশ্রাম নিত, এখানে রাতও কাটাতো। এইটা মনে পড়ে, এই এত লোক তো ওই ছোটবেলায় এর আগে কখনো দেখি না, এই জন্য এই দৃশ্যগুলো আমার খুব মনে পড়ে। আর স্বাভাবিকভাবে তাদের কিছু ওই ছোটবেলায় আমরা ঘুরে ঘুরে দেখতাম, ওই কারো পানির প্রয়োজন হলে চাইতো, আমরা পানি নিয়ে দিতাম। তখন তো টিউবওয়েল আমাদেরও ছিল না, কুয়া ছিল, বালতিতে পানি তুলতে হতো। তা ওই বাড়ির থেকে ওই বালতি দিয়ে পানি তুলে নিয়ে তাদেরকে দিতাম, এই পর্যন্তই। তারপরে সম্ভবত তারা তাদের নিরাপদ। এবং এইখানে এই যে লোকজন আসতো, এরা দেখতাম চাল ডাল তাদের সঙ্গেই থাকতো। ওই তখন তো আর জ্বালানি কাঠের অভাব ছিল না, এই ইট বসাই বা মাটি খুঁড়ে চোলা বানাইয়ে ওরা রান্না বান্না করতো, এটাও দেখতাম, ভালো লাগতো। তখন তো মানুষের এই দুর্দশা কষ্ট বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু এত লোক দেখে আসলে ভালো লাগতো, ঘুরে ঘুরে দেখতাম আর পানি টানি লাগলে সাহায্য করতাম, এই পর্যন্তই। তারপরে কিছুদিন পরে তখন ওই লোকজন অত নাই। একদিন 2-3 দিনই দেখছি, তার মধ্যে প্রথম দিন যেটা দেখলাম, যা আমাদের নিকটবর্তী যে বাজার এলাকা থেকে, এটা পাকিস্তানি সেনাবাহিনীর লোক না, এই যে রাজাকার শান্তি বাহিনীর লোক, তারা হয়তো অনেকে ভালো ছিল কিনা জানি না, কিন্তু দুষ্টু প্রকৃতির লোক তো, সুযোগ সন্ধানী লোক তো সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই এরা আমাদের এলাকা, বিশেষ করে আমাদের গ্রামটা একটু হিন্দু প্রধান এলাকা। আর ওই হিন্দুরা সাধারণত ধনিক পরিবার ছিল, যারা মুসলমান ছিল তারা খুব গরিব ছিল। তা এখন ওই বাজারের দিক থেকে ওই তখন যে শোনা যে তারা রাজাকার ছিল, দলে দলে লোক এসে আমাদের গ্রামে লুটপাট করত। মানুষ মারা হতো না, মানুষ মেরেছে এরকম শুনেও নাই, কিন্তু লুটপাট করে সব নিয়ে চলে যেত। কিন্তু আমাদের অবস্থা যে খুব ভালো ছিল এমনও না, আবার খুব খারাপ ছিল এরকমও না। তা আমার আব্বা একটু শৌখিন লোক ছিলেন, যদিও উনি ব্যবসা করতেন, পরবর্তীতে কি ব্যবসা করতেন এটা বিস্তারিত আলোচনা করব। তা উনি একটু শৌখিন লোক ছিল, উনি সাইকেল চালাতো, তখন স্টাইলই ছিল। গ্রামগঞ্জে, শহরে কি ছিল আমার জানা নাই, যে সুন্দর একটা বাইক, মানে সাইকেল, পায়ে চালানো সাইকেল, এইটাই উঠে যাদের ঘাড়ে ওই রেডিও, তখন তো বিনোদন বলতে একমাত্র রেডিও ছাড়া কিছু ছিল না, তখন টিভি দেখি নাই, আমরা টিভির নামও শুনি নাই। তা হয়তো শহরে ছিল কিনা আমি এই মুহূর্তে বলতেও পারছি না, কিন্তু টিভির নাম কখনো শুনি নাই, ওই রেডিও। তা তৎকালীন সময়ে যেহেতু বললাম যে আমার আব্বা একটু শৌখিন প্রকৃতির লোক, সবচেয়ে তো বড় সাইজের, আমাদের কাছে খুবই ভালো লাগে, একটা রেডিও ছিল, নাম ছিল বোধহয় হাইফাই না কি জন্য এরকম নাম ছিল। কিন্তু আমাদের এলাকার ভেতরে এই রেডিওটা খুব নাম করা ছিল, সবাই আমাদের উঠানে জড়ো হয়ে যেত লোকজন, জোরে সাউন্ড দেওয়া থাকতো, ব্যাটারিতে চলতো। তখন তো কারেন্ট গ্রামে চিন্তাও করা যায় না, কারেন্ট ছিলও না, তবে ছাড়তো, লোকজন এসে শুনতো, আমার মনে আছে। তা এখনো ওই যে ওই রক্ষী বাহিনী এসে আমাদের ওই সুন্দর রেডিওটা, তারা আমাদের বাড়িতে এমন কিছু ছিল না, ওইটা পেয়ে ওইটা নিয়ে চলে গেল। বাড়ির সবাই আসলে সত্যি ওই রেডিওটা নিয়ে যাওয়াতে, লুট করে নিয়ে যাওয়াতে আমরা খুব কষ্ট পাইছিলাম, খুব মনে আঘাত। আর যেটা আঘাত পাওয়া হয় সেটা স্মরণেই থাকে, কারণ ওটা আমাদের আনন্দের একমাত্র মাধ্যম ছিল, বিনোদনের একমাত্র গ্রামে মাধ্যম ছিল, অথবা এলাকারও বিনোদনের মাধ্যম ছিল ওটা। তো ওটা নিয়ে গেল, খুব কষ্ট পাইছিলাম। এই তারপরে কিছুদিন পরে দেখলাম যে ভো ভো করে আকাশে বিমান চলে। এখন বিমান চলে, কিছুদিন পরে শুনলাম যে, আর তেমন কিছু মনে নাই। আর আমি তো তখন
3-তে আমরা 5 ভাই ছিলাম আর একটা বোন ছিল। তা আমার একটা ছোট ভাই ছিল, সে 2-তে পড়ত। আমি ইচ্ছাকৃতভাবে নামগুলো এড়িয়ে যাব, কারণ এই ভাইরা এখন সমাজে আল্লাহ পাক অনেক প্রতিষ্ঠা দান করেছে এত কষ্টের ভিতর দিয়ে, যার কারণে আমি নামগুলো প্রকাশ করব না। নাম ছাড়াই আমি গল্প যে যে সম্পর্ক আমার সঙ্গে ছিল সেইভাবেই উল্লেখ করতে থাকবো। তো যাই হোক, তা আমার ছোট ভাই আর আমার মেজো ভাই তখন সম্ভবত ক্লাস 8-এ অথবা 9-এ পড়ে। যেহেতু আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, তা আমার মেজো ভাই তখন আমরা শুনছি যখন গ্রামের স্কুলে পড়তো সে ক্লাস 5-এ বৃত্তি পাইছিল, এলাকায় একটা খুব সুনাম হয়েছিল এবং লেখাপড়ায় সে ফার্স্ট ছাড়া কখনো হতো না। হাই স্কুল পর্যন্ত সে ফার্স্ট ছাড়া কখনো হয় না। তো এখন তার প্রতি আশা ভরসা, এখন গ্রামের ভালো স্কুল তো থাকার কথা না, তাই আমাদের এলাকার যে নিকটবর্তী বাজার, মানে 6-7 কিলোমিটার দূরে যে বাজার এলাকায়, বাজারের নাম বলে ফেলায় 12 বাজার। তা 12 বাজার হাই স্কুলে আমার মেজো ভাই তখন পড়তো, কিন্তু এত পথ যে 6-7 কিলোমিটার, আর প্রচণ্ড রাস্তা তো খারাপ ছিল তখন, হাইটে চলাই শুকনোর সময় হাইটে চলা কষ্ট ছিল, মানে বর্ষার সময় যে প্রচণ্ড কাদা হতো, সেই কাদা হওয়ার পরে ওই যে গরুর গাড়িতে মালামাল বহন করতো বাজারে নেওয়ার জন্য, যার জন্য গভীর গর্ত হয়ে যেত। এই গর্ত কিন্তু শুকনাকালীন সময়ও ওই রাস্তায় এই জন্যই যে শুকনার সময়ও রাস্তায় চলা কিন্তু স্বাভাবিক বিষয় ছিল না, কষ্টই ছিল, রাস্তা এত খারাপ ছিল। তা আমার ওই সময় তো বাড়ির থেকে যাতায়াত করা সম্ভব হতো না আমার মেজবাই, তাই ওই 12 বাজার এলাকায় লজিং থেকেই লেখাপড়া করতো। লজিং লজিং চেনেন কিনা জানি না, অনেকেই হয়তো চিনবেন যে লজিং থেকে অনেক জায়গায় জায়গির মাস্টার বলা হয়, তো এই লেখাপড়া করতো। তো যুদ্ধের শুরুতে আমার মেজো ভাই তখন স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়াতে আমার মেজো ভাই তখন বাড়িতে হাজির হল। আর আমার মেজো ভাই একটু যেহেতু লেখাপড়ায় ভালো ছিল, আমার মেজো ভাই বাড়িতে গেলে আমরা একটু ভীত সন্ত্রস্তই থাকতাম। আর মেজো ভাই ছোটবেলা থেকেই কিভাবে তার একটা পুরো দিনের বুঝ তৈরি হয়, ওই সময় থেকেই সে 5 ওয়াক্ত নামাজি ছিল। এবং যখন বাড়ি আসতো তখন আমাদের সবাইকে নিয়ে গ্রামে ওই আমাদের বাড়িতেই, ওই মাটির বাড়ি ছিল, কিন্তু আমাদের বাড়িগুলো একটু বড়ই ছিল। 2টা 8 চালা ঘর আপনারা চিনবেন কিনা জানি না, আমি ব্যাখ্যা করে বলতেও পারবো না। 8 চালা ঘর মানে খুব বড় ঘর ছিল। তো ওই ঘরের বারান্দা থাকতো, সেই বারান্দায় আমাদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তো, উঠানে আজান দেওয়া হতো। এই জন্যে আর একেবারে সিস্টেমেটিক্যালি টাইম টু টাইম রুটিন করে দেওয়া হতো পড়তে বসার জন্যে। সকালে কতক্ষণ পড়তে হবে, কোন সাবজেক্ট কখন পড়তে হবে, সন্ধেবেলায় কখন শুরু হবে, এবং 5 ওয়াক্ত নামাজ। তা ওই ছুটির সময় মেজো ভাই বাড়িতে আসতো এবং আমরা লেখাপড়ায় খুব চাপের মধ্যে পড়ে যেতাম, এবং ওই ছোট বয়স থেকেই নামাজের 5 ওয়াক্ত নামাজ পড়তে হতো। যদিও তখন আমাদের ছোট ছিলাম, নামাজ ফরজ হয় না, কিন্তু তখন থেকেই আমার মেজো ভাই আজান দিয়ে নামাজ পড়াতো। আর নামাজ না পড়লে, গাফলতি করলে বা পড়াশোনায় গাফলতি করলে ভালোই মারতো, খুব কষ্ট হতো। এই জন্য ভীত সন্ত্রস্ত থাকতাম। তা ওই যুদ্ধের সময় মেজো ভাই বাড়িতে ফিরে আসলো লজিং বাড়ি থেকে। তা সে ওইভাবে একটা সিস্টেমের ভেতর দিয়ে চলতাম। তা ওই যুদ্ধ শুরু হলে মাঝামাঝি সময়ে, এখন বুদ্ধি জ্ঞান আমাদের তো মাল সামানা তো তেমন কিছু ছিল না, তাই এখন যুদ্ধ হবে শুনছি, যুদ্ধ কোন পর্যন্ত আসবে এত বুঝ না, কিন্তু আমরা আমাদের বইপত্রগুলোই মূল্যবান মনে করতাম, আর কিছু না, বইপত্র খাতাপত্র। তা আমাদের কি বুদ্ধি ছিল যে ওই বইপত্রগুলো
ওই টিনের বাক্স কাঠের বাক্সর মধ্যে ঢুকাইয়ে আমরা ওই আমাদের যে ঘরে বারান্দা আছে, মাটির বারান্দা, ওখানে গর্ত করে বইপত্র ওই বাক্সর মধ্যে রেখে পুঁতে, মানে গর্ত করে পুঁতে ফেলা হলো। এইটাই আমার মনে আছে। কি চিন্তা ভাবনা, বইপত্র নষ্ট হয়ে যাবে, এই জন্য এইগুলো করা। তাই এখন জীবনে, এইটা তো যুদ্ধের কাহিনী, জীবনে যে অনেক কষ্ট করেছি, অভাব কি জিনিস আমরা দেখছি, না খেয়ে থাকার কষ্ট কি সেটা আমরা হাড়ে নাড়ে টের পাইছি। পোশাক আশাক কাপড় চোপড়ের কষ্ট আমরা কি জিনিস এটা জানি। তারপরে সমাজের থেকে যে তুচ্ছ তাচ্ছিল্য, যে মানুষ কতটুকু হতে পারে, সেটাও আমরা নিজেদের দিয়ে দেখছি। আমাদের শুধু এতটুকুই ছিল, ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে আল্লাহকে জানানো। আমাদের প্রতিবাদ করার মতো কোনো অ্যাবিলিটিও ছিল না, সাহসও ছিল না। ঘৃণার পাত্র ছিলাম। আমাদের বাড়িটা আমাদের নিজের গ্রামের থেকে একটু দূরেই ছিল, আর আমাদের বাড়ির পাশে একটা খাল ছিল, পাশে নদী, চিত্রা নদী। বাড়ির পাশে একটা খাল, মাঠের যত পানি, সময় তো বর্ষা হতো, প্রচুর পানিও ছিল, নদীগুলোও খুব ফুলে ফেঁপে উঠতো। তা ওই খালের পাশেই আমাদের বাড়ি ছিল। আর আমাদের নিজ গ্রাম থেকে আমাদের বাড়ির দূরত্ব বেশি হওয়ার কারণও ছিল একটা, সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলছি যে আমাদের এক প্লটে প্রায় 15 বিঘা জমি ছিল। তো এই জায়গায় তো অন্য জনে তো বাড়ি করতে পারবে না, এরপরের থেকে অন্যের জমি, সেই অন্যের জমি শুরু হয়েছে, আর আমাদের গ্রামের বাড়ি শুরু হয়েছে, গ্রামের অন্যান্য লোকের বাড়ি শুরু হয়েছে, আর সেটা ছিল হিন্দু বাড়ি। আমাদের গ্রামের প্রথম যে বাড়ি, বৈষ্ণব বাড়ি, আর এটা আমাদের গ্রামে। আর এই খালের পরে যে আমাদের বাড়ি ছিল, এই আমাদের গ্রামের নাম হচ্ছে পাঁচকাহনিয়া। আর আমাদের নিকটবর্তী গ্রাম, আমরা কিন্তু প্রতিবেশী ছিলাম পাশের গ্রামের লোকের। খালের পাড়েই হচ্ছে পরমানন্দী গ্রাম। পরমানন্দী এটা একটা ছোট্ট গ্রাম, কয়েক ঘর, মানে 3টা পরিবার, যদিও বড় বড় পরিবার, 3টা পরিবার নিয়েই আসলে মুন্সি বাড়ি, কাজী বাড়ি, আর একটা মন্ডল বাড়ি। তো মন্ডলটা খুব গরিব ছিল, কিন্তু কাজী বাড়ি, মুন্সি বাড়ি, এই দুইটা ওরা ধনিক ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার ছিল। তাই এরাই আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু তাদের সঙ্গে আচরণটা আমাদের প্রতিবেশী সুলভ ছিল না। একদিকে তারা আমাদের গ্রামের লোক ছিল না, যদিও প্রতিবেশী। আমাদের গ্রামের লোক কিন্তু আমাদের প্রতিবেশী ছিল না, পার্শ্ববর্তী গ্রাম পরমানন্দী লোকই আমাদের প্রতিবেশী ছিল। বিভিন্ন কারণে তাদের সঙ্গে আমার আব্বার সঙ্গে একটা দ্বন্দ্ব সবসময় ছিল আগামাথা। আমাদের বুঝ জ্ঞান হওয়া থেকেই দেখছি তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব। পরবর্তীতে আমরা জানছি তাদের সঙ্গে দ্বন্দ্বের কারণ, তাদের সঙ্গে তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রকম নির্যাতন আমাদেরকে করত। এই জন্যে আমরা খুব নির্যাতিত ছিলাম। নির্যাতিত মানে যে মান সম্মান বলে যে কিছু মানুষের থাকে, এটা আমাদের কিছু ছিল না। আমরা শুধু ধৈর্য ধরতাম। আর ওই গ্রামে একটা মসজিদ ছিল, কিন্তু ওই মসজিদে আমাদের নামাজ পড়তে হলে ওই মসজিদে নামাজ পড়তে গেলে ওই মসজিদেই পড়তে হয়। কিন্তু যেহেতু তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল না, সেজন্য ওই যে আমরা বাড়িতে আজান দিয়ে জামাতের সঙ্গে আমার ভাইরা সবাই মিলে, আব্বা মিলে আমরা জামাত করতাম। এমনকি রোজার সময় তারাবিও আদায় করা হতো বাড়িতে। অনেক সময় যাওয়াও হতো মসজিদে, জুম্মার দিন তো অবশ্যই মসজিদে যাওয়া হতো, কিন্তু অপমানের সাথে। যাই হোক, আল্লাহ পাক আজকে আমাদের প্রতিষ্ঠা দান করেছে। বহুত সংগ্রাম মানে কষ্ট সহ্য করছি, অর্থাৎ ধৈর্য ধারণ করছি। আর হচ্ছে ধৈর্যের সাথে আল্লাহর কাছে কেবল আমাদের আসলে কষ্টটা তো হাত তুললেই আল্লাহ বুঝতে পারেন। এই জন্য মুখে বলা লাগে না, যে নামাজ পড়তাম, কান্নাকাটি করতাম, আর লেখাপড়াটা চালাই যেতাম।
তা আমি আমার 5 ভাইয়ের মধ্যে 5 ভাই আল্লাহ পাক আজ সমাজে প্রতিষ্ঠা দান করেছে। আর এর জন্যে আমার নিজের কথা বলছি, এর জন্যে আল্লাহ পাক আমার আজ প্রতিষ্ঠা দান করছে। যে কষ্ট ছিলাম, যা পরবর্তীতে আমি গল্প আকারে বলবো, এই কষ্ট সীমাহীন কষ্ট। আর সেই সীমাহীন কষ্ট থেকে আজ আল্লাহ আমাকে বা আমার পরিবারকে প্রতিষ্ঠা দান করেছে। এটা আমি আমাদের কোনো কৃতিত্ব আমি মনে করি না। এই কৃতিত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এমন কোনো যে আহামরি কষ্ট করছি, ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, সম্মানের অভাব, সব ধরনের কষ্ট করছি। এই কষ্টের ভিতর দিয়ে লেখাপড়া চালিয়ে গেছি, বছরের পর বছর লজিং থাকছি, জায়গের মাস্টার হিসেবে থাক, সেখানে নির্যাতিত হয়েছি, শুধু নির্যাতিত হয়েছি একটু লেখাপড়া করব বলে, আর একটু ভাতের জন্যে, যে 3 বেলা ভাত খেতে পারবো, এই জন্যে লজিং থেকে লেখাপড়া করা। আল্লাহ পাক আজ প্রতিষ্ঠা দান করেছে। ঢাকার সর্বোচ্চ জায়গায় আজ আল্লাহ বাড়ির মালিক, বাসার মালিক করেছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় আমেরিকা তো 2-3টা বাড়ির মালিক করেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে, সেই ঘটনায় আমি পর্যায়ক্রমে আল্লাহ কিভাবে আমার জীবনটা আমি মনে করি আল্লাহ একটা ছকের মধ্যে দিয়ে আমাকে একটা ছক এঁকে পর্যায়ক্রমে যখন যেটা লাগবে সেভাবেই আল্লাহ আমাকে অ্যাডভান্স করাইছে। আমি এই কৃতিত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে দিতে পারি না। আমার নিজের কোনো যোগ্যতা ছিল না। আল্লাহ আমাকে এই পর্যায়ে পৌঁছানো একমাত্র আল্লাহ পাকেরই কৃতজ্ঞ, আল্লাহ পাকেরই দান। সেই কিভাবে পর্যায়ক্রমে আল্লাহ আমাকে এই পর্যায়ে আনছে, সেই ঘটনারই অতীত কষ্টের জীবন আলোচনার সাথে সাথে এই আলোচনা করব। আমি এই ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু আমি মনে করি যে এর মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস থাকবে, যা আমি পর্যায়ক্রমে আলাপ করব। আমি এই কষ্ট আর আমার উন্নতি থেকেও উন্নততর জীবনে পৌঁছানোর যে ধারাবাহিক ঘটনা বলবো, এটা কি ধারাবাহিক পর্ব আকারে করব, না একই পর্বে 2-3 ঘন্টা হয়ে যাবে? এটা পরপর কথা একই ভিডিওর মাধ্যমে চালিয়ে যাব। আমি এটার জন্যেই এই প্রথম ভিডিও করা আপনাদের, যে আমি পর্ব অনুযায়ী করব, যে 30 মিনিট বা 20 মিনিটের একটা পর্ব করব, না একটানা এই ভিডিওটা 2 ঘন্টা হোক আমি চালিয়ে যাব, সেই ব্যাপারে আপনাদের পরামর্শের জন্যে এই ভিডিওটা আপলোড করছি। তা আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচাই রাখেন। আল্লাহ পাক আমার জীবনে পুরো ঘটনা বলার তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।